ভবানীপুর নিয়ে বিশেষ চর্চা রয়েছে, কারণ যত আসন রয়েছে এবার, গতবার নন্দীগ্রামে যা পরিস্থিতি হয়েছিল ভবানীপুর, সেই গোটা জায়গা থেকে সব থেকে বেশি ফোকাসড এই জায়গা থেকে, কারণ ভবানীপুরে দুই হাই প্রোফাইলের লড়াই, দুই মানে পলিটিক্যাল জায়েন্টের লড়াই বলা চলে বাংলার ক্ষেত্রে। মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী আজকে প্রচারে নেমে পড়ে একেবারে সেই সুরটা সপ্তমে চড়িয়ে দিয়েছেন, এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসও পাল্টা ঘুঁটি সাজানোর কাজটা শুরু করে দিয়েছেন। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার বলা হচ্ছে ঘরের মেয়ের সঙ্গে বহিরাগত শুভেন্দু অধিকারী কোনোভাবেই এঁটে উঠবেন না। তৃণমূলের তরফে আজকে একটি মিটিং করা হয়, সুব্রত বক্সী ছিলেন এবং সেখানে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা ছিলেন ভবানীপুর নিয়ে। সেখান থেকে কোনো আপডেট পাওয়া যাচ্ছে কি? প্রবীরের কাছ থেকে জানবো। প্রবীর, দেখো, ভবানীপুর নিয়ে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে, প্রচারে নেমে পড়েছেন। দেওয়াল লিখন থেকে শুরু করে ডোর টু ডোর শুরু হয়েছে। আমরা দেখেছি যে প্রার্থী তালিকা যেদিন ঘোষণা হবে সেদিন সকালেই ফিরহাদ হাকিম 82 নম্বর ওয়ার্ডে প্রচার করছেন, এই ছবি আমরা দেখেছি। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি একটি বৈঠক করেছেন ভবানীপুরে তার পার্টি অফিসে সমস্ত কাউন্সিলরদের নিয়ে, ভবানীপুরে 8টা কাউন্সিলরকে নিয়ে, যেখানে ঠিক হয়েছে যে আপাতত আগামী কয়েকদিন ডোর টু ডোর করা হবে। প্রতিটি মানুষের বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজনে একাধিকবার যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বহুতলগুলোতে যাওয়ার জন্য। এখন ঠিক হয়েছে যে আপাতত কর্মী সভা হবে প্রতিটি ওয়ার্ডে, তারপরে যদি প্রয়োজন পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন্দ্রীয়ভাবে একটি কর্মী সভা করবেন তার কেন্দ্রের জন্য। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে 294টি আসনের জন্য প্রচারে বেরোতে হবে, তাই তার কেন্দ্রে বিশেষ করে আলাদাভাবে সময় দেওয়ার তার সময় হবে না। তাই সুব্রত বক্সী, ববি হাকিমকেই তাদের এই বিধানসভা কেন্দ্র দেখতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নজর রাখছেন। সুতরাং এই কি করে এগাবে, রণকৌশল কী হবে, প্রচার কৌশল কী হবে, সেই বিষয়ে আজকে বৈঠক হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, অনেকগুলো বিষয় সিদ্ধান্ত হয়েছে। এবং বৈঠক চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দুবার ফোন করেছেন ফিরহাদ হাকিমকে, তিনিও বেশ কিছু নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই ভবানীপুরে দুটো বিষয়, এক মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মেয়ে এটা তুলে ধরা, এবং শুভেন্দু অধিকারীকে কোনোভাবে পাত্তা না দেওয়া। আপাতত এটাই তৃণমূলের স্ট্র্যাটেজি বলে বলছে রাজনৈতিক মহল। একদম, অনেক ধন্যবাদ প্রবীর। কিন্তু শুভেন্দু অধিকারী তো সেই ঝাঁঝ বাড়িয়ে দিয়েছেন, এবং শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন যে ভবানীপুরই চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যান, তিনি আসুন, তিনি কথা বলে নাকি এটা বুঝেছেন। কি বলেছেন শুভেন্দু, শোনাই। তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে ভবানীপুরের লড়াইটা ওনাদের জন্য ওয়াটারলুর লড়াই হতে চলেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় হারতে চলেছেন, বিজেপি জিততে চলেছে, ওখান থেকে বিরোধী দলনেতা তিনি জিতবেন। কোনো চ্যালেঞ্জ নেই, মিনিমাম 25,000 ভোটে আমি জিতব, মিনিমাম। আর এর পাল্টা ফিরহাদ হাকিমের বক্তব্য শুনবো। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, তাই মানুষের কি ছাগল হওয়া শোভা পায়? তবে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজকে শটান থানায় চলে যান, এবং থানায় গিয়ে সেখানে কিন্তু পুলিশের তরফ থেকেও বা পুলিশকে রীতিমতো তিনি বলে আসেন যে কোনো রকমভাবে যদি বিজেপি কর্মীদের বাধা দেওয়া হয়, প্রচারে বাধা দেওয়া হয়, তাহলে কিন্তু তিনি ছেড়ে কথা বলবেন না। গুন্ডা জমা করেছিল 10টা, পালিয়ে গেছে। আমি চাই আমার গায়ে হাত দিক। আমি সিকিউরিটিকে বলেছি গাড়ি থেকে নামবে না। আমি চাই আমার গাড়িটা ভাঙুক, ওর ক্ষমতা কত আমি দেখাবো। এখানকার লোক মুক্তি চায়। আমাকে এক্ষুনি বাজার, হকার, দোকানদার সব বলছে দাদা ওর এবং ওর ফ্যামিলির অত্যাচারে আমরা অতিষ্ঠ, আমাদের বাঁচান। আর সেই জন্য মোদিজি আমাকে পাঠিয়েছে। প্রসূন আচার্য রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে। প্রসূনবাবু, কি মনে হচ্ছে ভবানীপুরের মানে শুভেন্দু অধিকারী যে চ্যালেঞ্জটা করছেন, এটা আদৌ তৃণমূলের পক্ষে চাপ, নাকি ঘরের মেয়ে বহিরাগত তথ্য দিয়ে একেবারে শটান ছক্কা হাঁকানো যাবে? প্রথমেই 24 ঘন্টা দর্শকদের নমস্কার জানাই। ঘটনা হচ্ছে যে আসলে যদি আমরা 2024-এর লোকসভা ভোটের রেজাল্টটা দেখি, বিশ্লেষণ করলে, তাহলে কিন্তু দেখব যে ইলেকশনটা সত্যি টাফ।
কারণ হচ্ছে দেবশ্রী চৌধুরী পেয়েছিলেন 54,000 ভোট। প্রচুর লোক বলেছিল দেবশ্রী চৌধুরীকে সেই শুধু নর্থ বেঙ্গল থেকে এনে এই দক্ষিণ কলকাতায় দাঁড় করানো হচ্ছে বিজেপি, এটা একেবারে তুলে দেওয়া হচ্ছে কেক ওয়াক। মালা রায় পেয়েছিলেন, এতদিনকার মালা রায় দক্ষিণ কলকাতার বাসিন্দা, এতদিনের সাংসদ, পেয়েছিলেন 62,000। আর সায়রা হালিম পেয়েছিলেন 14,000 ভোট, অর্থাৎ ফুয়াদ হালিমের স্ত্রী। তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি মানে 8,000 ভোটে লিড ছিল, 14,000 পেয়েছিল বাম প্রার্থী। এটা একটা হিসেব। আবার 2021-এর যদি ভোট দেখি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার হোম গ্রাউন্ডে বিপুল ভোটে জিতেছিলেন, সেটাও ঠিক। 8টা যে ওয়ার্ড আছে ওইখানকার যারা কাউন্সিলর তারা সকলে তৃণমূলে। তা সত্ত্বেও দুটো ঘটনা ঘটেছে। এক, এসআইআর এ যেভাবে নাম প্রথম দিকে বাদ গেল প্রায় 50,000, তো সেটা মমতার পক্ষে কিছুটা উদ্বেগ বাড়িয়েছিল। তিনি মিটিং করেছিলেন, কাদের নাম বাদ গেছে, কারা থাকা সত্ত্বেও নাম বাদ গেছে খসড়া তালিকায়, তাদের নিয়ে তালিকা করতে বলেছিলেন এবং তারা যাতে ফর্ম 6 দিয়ে আবেদন করে। কিন্তু এরপর যখন দেখলাম অ্যাডজুডিকেশনের ব্যাপারটা এলো, তখন সাভার ইনস্টিটিউটের সাবির আহমেদরা যে সমীক্ষা করেছিলেন, সেই সমীক্ষায় দেখা গেল ওই অংশের যে মুসলমান ভোট তাদের শতকরা প্রায় 80% নাম এই অ্যাডজুডিকেশনের আওতায় পড়ে গেছে এবং তাদের কিন্তু এখনো হিয়ারিং হয়নি। কি হবে না হবে কেউ জানে না। উল্টো দিক থেকে এই অ্যাডজুডিকেশনে আমরা যদি ভবানীপুর কেন্দ্রটা কিন্তু বিশ্লেষণ করি, তাহলে ভবানীপুর একটা পুরনো যে বনেদি বাঙালির ছাড়াও ওখানে পাঞ্জাবি আছে, একটা বহু সংখ্যক গুজরাটি আছে, মারোয়ারি আছে এবং অল্প সংখ্যক বিহারি আছে আর মুসলিম আছে। এইবারের ভোটে বিশেষ করে যেখানে হিন্দু মুসলিম বিভাজন হচ্ছে, বাঙালি অবাঙালি বিভাজন হচ্ছে, সেখানে এই প্রত্যেকটা জাতভিত্তিক অর্থাৎ গুজরাটি ভোট, বাঙালি ভোট, মারোয়ারি ভোট, মুসলিম ভোট, অবাঙালি মুসলিম ভোট, এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে একটা চিন্তার জায়গায় আছে। এবং আমার কাছে অ্যাজ অন টুডে আমি যেটুখানি স্থানীয় লোকদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি, দেখুন শুভেন্দু অধিকারীকে খুব স্ট্র্যাটেজিক্যালি দাঁড় করানো হয়েছে যে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যতিব্যস্ত থাকতে হয়। আপনাদের প্রতিনিধি যেটা তুলে ধরলেন যে সুব্রত বক্সী তিনি সবাইকে নিয়ে মিটিং করছেন বারবার এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানে মূলত স্টার ক্যাম্পেনার দলের রাজ্যে 294টা কেন্দ্রে যেতে হবে, সেখানে কতটা সময় দিতে পারবেন। কিন্তু এই সেক্টরগুলোকে অর্থাৎ ওখানে গুজরাটি ভোটকে যাতে তাদের পক্ষে নিয়ে আসা যায়, এবার অন্যদিকে না যায়, সেটা তাদের ভাবতে হবে। যে মারোয়ারি ভোট আছে তারা অধিকাংশই পুজো পার্বণ ইত্যাদি সাইকোলজিক্যালি বিজেপির দিকে সারা রাজ্যেই ঝুঁকেছে। মারোয়ারি ভোট কিন্তু গোটা রাজ্যেই মারোয়ারিরা যেখানেই থাকুক, নর্থ বেঙ্গল থেকে শুরু করে আসানসোল, দুর্গাপুর, আমাদের মধ্য কলকাতা, তাদের একটা বড় সেকশন এবার বিজেপি মুখী, সুতরাং তাদের কথা ভাবতে হবে। এবং সর্বোপরি যে বিহারি ভোট আছে তারা কোন দিকে দেবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে এই তৃণমূল নেতৃত্বকে। ওয়ারাজ ওইখানকার পুরনো বাঙালি বনেদি ভোটের মধ্যে আমি লক্ষ্য করে দেখেছি যে একটা সেকশন যাদেরকে ভদ্রবিত্ত বলা চলে কোট আনকোট, যারা ট্র্যাডিশনালি কংগ্রেসের ভোটার ছিলেন, ট্র্যাডিশনালি তৃণমূলকে ভোট দেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকটা ভালোবাসেন, কিন্তু এই তৃতীয় প্রজন্মে এসে তাদের অনেকেরই বাড়ির ছেলেরা ভোটাররা তারা কলকাতায় থাকেন না, তারা বাইরে চাকরি বাকরি করেন। অনেক পরিবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্যান্য তারা খুব স্বাভাবিক। অনেক ধন্যবাদ প্রসূনবাবু। তাদের ভাবনা চিন্তা কোন দিকে যায় সেদিকে তো অবশ্যই আমাদের নজর রাখতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।